সকল শিক্ষার্থীদের শিক্ষামূলক এই চ্যানেলে স্বাগত। 2022 শিক্ষাবর্ষের আজকে ফোর্থ সেমিস্টার শিক্ষার্থীদের বেঙ্গলি পাসের সাজেশনটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের মধ্যে যাদের যাদের বেঙ্গলি সাবজেক্ট আছে তোমরা তোমাদের সাজেশনটা ভালো করে দেখে নাও। তোমরা কথাগুলি অবশ্যই ভালো করে শুনে নেবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তো প্রথমে আমি বলছি প্রথম ইউনিট থেকে তোমরা কোন প্রশ্নগুলি দেখবে। প্রথম ইউনিট থেকে সবার প্রথমে আমি 1 নম্বরে দুটি কোশ্চেন রেখেছি। সে দুটি কোশ্চেনের মধ্যে একটি হচ্ছে ছোট গল্প। তো এই কোশ্চেনটা তোমরা এভাবে দেখবে যে ছোট গল্প বলতে কি বুঝো, ছোট গল্পের বৈশিষ্ট্য, উপন্যাস এবং ছোট গল্পের পার্থক্য। তো তোমাদের যদি উপন্যাসের বৈশিষ্ট্য আসে তবে কিন্তু তোমরা এই যে পার্থক্যের মধ্যে যে পয়েন্টগুলি লিখবে সেই পয়েন্টগুলি দিয়ে তোমরা উপন্যাসের বৈশিষ্ট্য লিখতে পারবে। অর্থাৎ তোমাদের উপন্যাসের প্রশ্নটাও কিন্তু এখানে শেখা হয়ে গেল। তারপর 1 নম্বরে দ্বিতীয়ত তোমরা যে কোশ্চেনটা দেখবে তা হচ্ছে মহাকাব্য। মহাকাব্য বলতে কি বুঝো, ইহা কত প্রকার ও কী কী, মহাকাব্যের বৈশিষ্ট্য বা লক্ষণ সমূহ লিখো। তারপর এটার সাথে দেখে নেবে যে প্রাচীন মহাকাব্যের সাথে সাহিত্যিক মহাকাব্যের পার্থক্য। তো প্রাচীন মহাকাব্যের আরও অনেকগুলি নাম আছে, ধ্রুপদী মহাকাব্য, সত্যস্ফূর্ত মহাকাব্য বা আদি মহাকাব্য বা জাতীয় মহাকাব্য, এবং সাহিত্যিক মহাকাব্যের নাম হচ্ছে আলংকারিক মহাকাব্য। তো এই মহাকাব্যগুলির নামও কিন্তু তোমাদের আসতে পারে। অর্থাৎ মহাকাব্যের কোশ্চেনটা তোমরা ভালো করে শিখে নেবে। প্রথমে হচ্ছে ছোট গল্প এবং উপন্যাস, তারপর হচ্ছে মহাকাব্য। মেনলি ছোট গল্প এবং মহাকাব্য, এই দুটা প্রশ্ন তোমরা সবার প্রথমে দেখবে। এই দুটি প্রশ্ন দেখার পর তোমরা আরেকটি প্রশ্ন দেখবে, তা হচ্ছে গীতিকাব্য। গীতিকাব্য বলতে কি বুঝো, এই গীতিকাব্যের জনককে বা কাকে ভোরের পাখি বলা হয় বা কে তাকে ভোরের পাখি বলে আখ্যা দিয়েছেন, গীতি কবিতার বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো। এই প্রশ্নটা দেখে নেবে। অর্থাৎ 3টি প্রশ্ন হলো। তাছাড়া এই ইউনিট থেকে তোমাদের যদি সম্ভব হয় তোমরা এক্সট্রাভাবে আরেকটি কোশ্চেন দেখে নেবে, তা হচ্ছে ট্র্যাজেডি। ট্র্যাজেডির সংজ্ঞা, ট্র্যাজেডির কয়টি উপাদান ও কী কী, ট্র্যাজেডির বৈশিষ্ট্য। তো এই কোশ্চেনটাও তোমরা এক্সট্রাভাবে দেখে নিতে পারো এই ইউনিট থেকে। তবে সবার প্রথমে আমি যে দুটি কোশ্চেন বললাম সেই দুটি কোশ্চেন ভালো করে দেখে নেবে। এ হচ্ছে প্রথম ইউনিটের সাজেশন। এখন বলে দিচ্ছি দ্বিতীয় ইউনিট থেকে। তোমাদের দ্বিতীয় ইউনিট হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তর দপ্তরের নির্বাচিত কিছু প্রবন্ধ। সেই প্রবন্ধগুলির মধ্যে সবার প্রথমে তোমরা যে প্রবন্ধটা দেখবে তা হচ্ছে বসন্তের কোকিল। বসন্তের কোকিল থেকে একটি প্রশ্ন তোমরা এমনভাবে তৈরি করবে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা যাতে উত্তর করতে পারো। যেমন প্রশ্নটা এইভাবে আসতে পারে যে বসন্তের কোকিল প্রবন্ধে বসন্তের কোকিল বলতে কাদের বোঝানো হয়েছে, তাদের সম্পর্কে বঙ্কিমচন্দ্রের অভিমত নিজের ভাষায় ব্যাখ্যা করো। বা আসতে পারে যে মানুষ কোকিলের সঙ্গে বসন্তের কোকিলের তুলনা বঙ্কিমচন্দ্র কিভাবে করেছেন তা আলোচনা করো। বা আসতে পারে বঙ্কিমচন্দ্রের বসন্তের কোকিল প্রবন্ধটির তাৎপর্য ব্যাখ্যা করো বা বিষয়বস্তু আলোচনা করো। তো যেভাবেই আসুক না কেন তোমরা যে উত্তরটা শিখেছো, মেনলি আমার থেকে যারা নোটস নিয়েছো আমি তোমাদেরকে যে উত্তরটা দিয়েছি সেই উত্তরটা দিয়েই তোমরা প্রশ্নগুলির উত্তর করতে পারবে। তারপর দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে তা হচ্ছে আমার মন প্রবন্ধ। আমার মন প্রবন্ধের মধ্যে থেকে তোমরা একটি প্রশ্নের উত্তর তৈরি করে নেবে এভাবে যে আমার মন প্রবন্ধে কমলাকান্তের জীবনাদর্শনের পরিচয় দাও, বা আমার মন প্রবন্ধটির তাৎপর্য ব্যাখ্যা করো বা বিষয়বস্তু আলোচনা করো, বা কমলাকান্তের হারানো মন খুঁজে পাওয়ার প্রক্রিয়াটি বর্ণনা করো। তো যেভাবেই প্রশ্ন আসুক না কেন একটি উত্তর তৈরি করে নেবে, সেই উত্তরটা দিয়ে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। তো এই দুটি কোশ্চেন তোমরা মেনলি শিখে নেবে এই ইউনিট থেকে, এই দুটি প্রবন্ধ। তারপর তোমরা এক্সট্রাভাবে বেড়াল যে প্রবন্ধটা আছে সেই প্রবন্ধ থেকে একটি প্রশ্ন দেখে যাবে। এমনভাবে একটি প্রশ্ন তৈরি করবে যে তোমরা যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা যাতে উত্তর করতে পারো। মেনলি বিষয়বস্তুটা ভালো করে দেখে নেবে। এখন বলে দিচ্ছি তৃতীয় ইউনিট থেকে। তোমাদের তৃতীয় ইউনিট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র গ্রন্থের কিছু নির্বাচিত পত্র সংখ্যা। তো সেই পত্র সংখ্যাগুলির মধ্যে তোমরা সবার প্রথমে যে পত্রটা দেখবে তা হচ্ছে 52 সংখ্যক পত্রটা। সেই 52 সংখ্যক পত্রটা ভালো করে দেখবে। 52 সংখ্যক পত্রের মধ্যে তোমাদের এভাবে প্রশ্ন আসতে পারে যে কাল আষাঢ়স্য প্রথম দিবসে
উক্তিটি কোথা থেকে উদ্ধৃত? এই বাক্যাংশে কার লেখা, কোন রচনা থেকে গৃহীত? এই আষাঢ়স্য প্রথম দিবস নিয়ে রবীন্দ্রনাথের যে ভাবনা পত্রটিতে ব্যক্ত হয়েছে তা ব্যাখ্যা করো। বা আসতে পারে যে 52 সংখ্যক পত্রে রবীন্দ্রনাথ কোন কবির কোন কাব্যটি স্মরণ করেছেন? এই পত্রে সংস্কৃত কাব্যের প্রভাব অর্থাৎ মেঘদূত কাব্যের প্রভাব কতটা ফুটে উঠেছে? তো এইভাবে প্রশ্ন আসতে পারে। তাছাড়া এটার সাথে লাগিয়ে দিতে পারে যে আকাশ জোড়া ঐশ্বর্য বলতে কি বুঝো। তো তোমরা 52 সংখ্যক পত্রটাকে ভালো করে দেখে নেবে। তো এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন ওই উত্তরটা দিয়ে তোমরা উত্তর করে দেবে, অর্থাৎ 52 সংখ্যক পত্রটাকে তোমরা ভালো করে পড়তে হবে। তারপর দ্বিতীয়ত তোমরা যে পত্রটা দেখবে তা হচ্ছে 59 সংখ্যক পত্রটাকে তোমরা ভালো করে দেখে নেবে। এই পত্রের মধ্যে থেকে তোমাদের একটি প্রশ্ন এইভাবে আসতে পারে যে ছিন্নপত্রের পত্রগুলি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উদ্দেশ্য করে কোন সময় পর্বের মধ্যে লিখেছিলেন? 59 সংখ্যক পত্রে রবীন্দ্রনাথ তার পোস্টমাস্টার গল্পের পটভূমির যে আভাস ফুটিয়ে তুলেছেন তা লেখো। এই পত্রে উল্লেখিত রঘুবংশের ইন্দুমতির স্বয়ম্বর সভার বিবরণটির তাৎপর্য ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এই পত্রে উল্লেখিত রঘুবংশের ইন্দুমতির স্বয়ম্বর সভার বিবরণটির তাৎপর্য ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখে নেবে। তো আশা করি তোমরা যদি এই ইউনিট থেকে এই দুটি পত্র দেখো তাহলে তোমাদের কিন্তু একটি পত্র কমন পড়ে যাবে, অর্থাৎ একটি প্রশ্ন কমন পড়ে যাবে। তাছাড়া তোমরা যদি এখান থেকে একটি এক্সট্রাভাবে দেখতে চাও তাহলে তোমরা সার্থক পত্র হিসাবে ছিন্নপত্র পত্রের গুরুত্ব আলোচনা করো, অর্থাৎ ছিন্নপত্র পত্রের গুরুত্বটা তোমরা দেখে নিতে পারো। এই হচ্ছে তোমাদের তৃতীয় ইউনিটের সাজেশন। এখন বলে দিচ্ছি চতুর্থ ইউনিট থেকে। তোমাদের চতুর্থ ইউনিট হচ্ছে অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম উপন্যাস। তো এই উপন্যাসটি হচ্ছে একটি আঞ্চলিক উপন্যাস। তো এই উপন্যাস থেকে তোমরা সবার প্রথমে যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে আঞ্চলিক উপন্যাস বলতে কি বুঝো? আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্য লেখো। তিতাস একটি নদীর নাম উপন্যাসটিকে একটি সার্থক আঞ্চলিক উপন্যাস বলা যায় কিনা তা আলোচনা করো। তো এই প্রশ্নটাকে তোমরা ভালো করে দেখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে তোমাদেরকে আরেকটি কথা বলে দিচ্ছি, এই প্রশ্নটা তোমাদের প্রথম ইউনিটও আসতে পারে বা এই চতুর্থ ইউনিটও আসতে পারে। তো প্রথম ইউনিটে তোমাদের যে প্রশ্নগুলি দিলাম সেই প্রশ্নগুলির সাথে কিন্তু এই প্রশ্নটাও অ্যাড হবে। তো এই কারণে আমি প্রথম ইউনিটে এই প্রশ্নটাকে বলিনি। তো এখানে কিন্তু তোমরা লক্ষ্য করো যে দুটি ইউনিটের মধ্যে তোমাদের এই প্রশ্নটা আছে, প্রথম ইউনিটে চতুর্থ ইউনিটে, একটি নেই একটি ইউনিটে আসার সম্ভাবনা আছে। তো এই প্রশ্নটাকে তোমরা গুরুত্ব সহকারে দেখবে। আঞ্চলিক উপন্যাস বলতে কি বুঝো? আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্য, একটি আঞ্চলিক উপন্যাস আলোচনা করো, অর্থাৎ তিতাস একটি নদীর নাম উপন্যাসটি আলোচনা করো। এই হচ্ছে প্রথম কোশ্চেন এই ইউনিটের। তারপর এই ইউনিট থেকে দ্বিতীয়ত তোমরা যে কোশ্চেনটা দেখবে তা হচ্ছে চরিত্র। তো চরিত্রের মধ্যে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে বাসন্তীর চরিত্র এবং অনন্তর মার চরিত্র। বাসন্তী হচ্ছে সুবলের বউ এবং অনন্তর মা হচ্ছে কিশোরের বউ। তো এই দুটা চরিত্র তোমরা ভালো করে দেখে নেবে, বাসন্তীর চরিত্র এবং অনন্তের মা চরিত্র। তাছাড়া এই ইউনিটে সুবলের চরিত্র, কিশোরের চরিত্র, কাদের মিয়ার চরিত্র, বনমালীর চরিত্র, অনেক চরিত্র আছে। তো আমি এগুলি রাখলাম না, তোমরা যদি কেউ দেখেছো তাহলে একটু টাচ করে যাবে। তো এ দুটি প্রশ্ন দেখার পর তোমরা তৃতীয়ত একটি কোশ্চেন এক্সট্রাভাবে দেখে নেবে। সেই কোশ্চেনটা হচ্ছে তিতাস একটি নদীর নাম উপন্যাসটি আলোচনা করে উপন্যাসটিতে লোক সংস্কৃতির বা লোক উপাদান ব্যবহারে যে পরিচয় পাওয়া যায় তা উল্লেখ করো। এই কোশ্চেনটা এক্সট্রাভাবে তোমরা দেখে নেবে। তাছাড়া তোমাদের মধ্যে অনেকে জানতে চাইছিলে যে তিতাস এবং বিজয় নদীর যে বর্ণনা এই উপন্যাসে পাওয়া গেছে সেই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট আছে কিনা। তো তোমাদেরকে বলবো এই প্রশ্নটা কিন্তু 2016-তে এসেছিল, তিতাস এবং বিজয় নদীর বর্ণনা। তো তোমরা যারা যারা দেখেছো তোমরা দেখে নিতে পারো প্রশ্নটা। তো কোনটা আসবে তা তো বলা যায় না, তবে আমি তোমাদেরকে প্রথম যে দুটি প্রশ্ন বলেছি সে দুটি প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট, আর বাকি দুটি হচ্ছে এক্সট্রা। যদি প্রশ্নটাকে ব্যতিক্রম করে তাহলে ওইগুলির মধ্যে থেকে আসতে পারে। তো তোমরা সবার প্রথমে আমি যে প্রথম দুটি কোশ্চেন বললাম সেই দুটি কোশ্চেন দেখে নেবে ভালো করে। আর যদি মনে করো এই দুটা প্রশ্নের মধ্যে থেকে পরীক্ষাতে না এসে এক্সট্রা প্রশ্নগুলির মধ্যে থেকে পরীক্ষাতে আসে, তবে কেউ যদি এই এক্সট্রা প্রশ্নগুলির উত্তর না শিখো তোমরা কিন্তু উত্তর করতে পারবে, যারা বিশেষত আমার থেকে নোটস নিয়েছিলে তোমরা। কারণ
আঞ্চলিক উপন্যাসের উত্তরের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলির উত্তর আছে। তো বিশেষত লোকসংস্কৃতির যে উত্তরটা, সেই উত্তরটা আঞ্চলিক উপন্যাসের মধ্যে আছে, সেখান থেকে তোমরা লিখতে পারবে। এই হচ্ছে 2022 শিক্ষাবর্ষের 4th সেমিস্টারের বেঙ্গলি সাজেশন। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখলে, তোমরা অবশ্যই এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করবে। ধন্যবাদ। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে।